কিছু বলার নেই, সিন্ডিকেট রাজ চলছে। আনুগত্য চাই, প্রশ্নহীন আনুগত্য চাই। এরা বোধহয় একেবারে ভিখারির ঘর থেকে এসেছে। এটা বিশ্বাস তো একটা পণ, একটা বোড়ে। একটা কার্ড করতে গেলেও তাকে কাটমানি দিতে হয়। আমি স্বরূপ বাবুকে দেখি, তার পেছনে শুধুই অরূপ বাবু যুক্ত আমি মনে করি না। এটা কত দূর পৌঁছচ্ছে এই টাকাগুলো? স্বরূপ বাবুর কোনো একটা লোম বাঁকা করার ক্ষমতা নেই। একা সৌরভ বিশ্বাসের এত হিম্মত হবে না। তো এটা তো মাফিয়া ছাড়া, মাফিয়া রাজ ছাড়া, সিন্ডিকেট ছাড়া আর কি। টলিপাড়া মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কথা আপনারা প্রত্যেকে জানেন। আমরা সবাই টেলিভিশন দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, যাত্রা, যদিও এখন যাত্রার দেখার প্রবণতা হয়তো কমেছে, দিন বদলেছে বলে তাই, বাট কিন্তু নাটক এখনও কিন্তু দেখতে অনেক মানুষজন আমরা বিভিন্ন মঞ্চে যাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে, অভিযোগ হচ্ছে টলিপাড়ায় সিন্ডিকেট রাজ চলছে। টলিপাড়ায়, রিপিট করছি শুনুন, টলিপাড়ায় নাকি সিন্ডিকেট রাজ চলছে। স্পেসিফিকভাবে শাসক দলের হয়ে যদি আপনি কথা না বলেন, শাসক দলের হয়ে যদি কাজ না করেন, শাসক দলের হয়ে যদি লিড না করেন, শাসক দলের হয়ে যদি কথা না বলেন, তাহলে আপনি কাজ পাবেন না। তার মানে আপনি যদি ট্যালেন্টেড হন, আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, আপনার মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার মধ্যে যদি ভালো কাজ করার জিল থাকে, স্টিল আপনি ডিপ্রাইভড হবেন। এই শব্দটা আমি বললাম, বঞ্চিত হবেন। ডিপ্রাইভড মানে বঞ্চিত হবেন। এরকম অভিযোগ স্পেসিফিকভাবে যারা করছেন প্রচুর মানুষজন, তার মধ্যে অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, টেকনিক্যাল পার্সন আছেন যারা ফ্লোরে থাকেন, স্টুডিওতে যারা থাকেন তারা আছেন, যেখানে শুটিং হয় ফ্লোরে যারা থাকেন। কিন্তু এটা কেন হবে, এই প্রশ্ন আমরা রাখছি। কেন হবে? যেটা যার যোগ্য এবং যারা বছরের পর বছর অভিনয় করেছেন, তাদের সঙ্গে কাজ করেছেন, টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন, ফ্লোরে অ্যাসিস্ট করেছেন, ক্যামেরায় কাজ করেছেন, এভরিবডি, ইটস আ টিম ওয়ার্ক। কিন্তু এই ভ্যান্ডালিজম কেন হবে? কেন এই সিন্ডিকেট রাজ চলবে? এটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন। এই নিয়েই বিশ্বাসে অবিশ্বাস আমাদের এই সেগমেন্ট। আসল সত্য কি, আসল ঘটনা কি, আপনাদের সামনে তুলে ধরবো, বাকিটা আপনারা জাজ করবেন। এই নিয়ে আমাদের সঙ্গে আজকে প্রখ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী আছেন, আমার পাশে বসে আছেন। পাপিয়াদির অভিজ্ঞতা, পাপিয়াদির অনেক কাজ, অনেক করা ছবি, অনেক কিছুই কিন্তু আটকে রেখেছেন এই এক কারণ কি, পাপিয়াদি বিজেপি দল অর্থাৎ প্রধান বিরোধী দলের সঙ্গে যুক্ত। পাপিয়াদি, আপনাকে স্বাগত বলবো না, এটা আমাদের কোনো টক শো নয়, কিন্তু এই যে সিন্ডিকেট রাজ চলছে, যেটা অভিযোগ উঠছে, কি বলবেন? কিছু বলার নেই, সিন্ডিকেট রাজ চলছে। যতদিন এই সরকারটি থাকবে সিন্ডিকেট রাজ চলবে। আসলে এরা বোধহয় একেবারে ভিখারির ঘর থেকে এসেছে। টাকা পয়সা দেখা অভ্যেস নেই, সবাই নয়, টাকা পয়সা দেখার অভ্যেস নেই, কাটমানিটা চাই। এবং আমাদের কথা তো পরে বলছি, টেকনিশিয়ানসরা একটা কার্ড করতে গেলেও তাকে কাটমানি দিতে হয়। টেকনিশিয়ান সামান্য, তারা কাটমানি দিতে হয়। তারপর যারা জুনিয়র আর্টিস্ট, তাদের একটা পোর্শন অফ টাকা চলে যাবে। টকি আর্টিস্ট হোক, নন টকি আর্টিস্ট হোক, তাদের একটা টাকা চলে গেল। এটা কত দূর পৌঁছচ্ছে এই টাকাগুলো? সেদিনকে আমি স্টেশন, এই হাওড়া স্টেশন থেকে বাড়ি আসছি, তো অত ভোরবেলা বাড়ির গাড়ি আসেনি। আমি বলেছিলাম আমি একটা গাড়ি নিয়ে নেবো। তো গাড়ি নিয়ে এসে ড্রাইভারটা, আপনারা হাসবেন না কাঁদবেন আমি ভাবছি, বলে জানেন তো, মানে আমার থেকে অনেক টাকা নিল। আমি ওখান থেকে টলিগঞ্জ আসছি, আমার থেকে যথেষ্ট টাকা দিয়েছে, তা আমি এত টাকা নিচ্ছ কেন? আর তখন আমি দাঁড়াতে পারছি না, এত আমার ঘুম পেয়েছে, এত টায়ার্ড, তাই যা বলেছে তাইতেই উঠে পড়েছি। বলছে যে এতগুলো টাকা দিতে হলো দিদি। আমি বলছি শুধু সিনেমা। আর একটা কথা বললে তুমি শান্তনু, আমাদের টলিগঞ্জে ফিল্মটা এখনও ইন্ডাস্ট্রি হয়নি। ইন্ডাস্ট্রি হলে তার মতি গতি, তার চলাফেরা সব আলাদা হতো। ইন্ডাস্ট্রি নয় বলে এরকম ভ্যান্ডালিজম হতে পারে, ইন্ডাস্ট্রি নয় বলে এরকম প্রচণ্ড মাফিয়াগিরি হতে পারে, সিন্ডিকেট হতে পারে, ইন্ডাস্ট্রি নয় বলেই। আমাদেরটা এখনো ইন্ডাস্ট্রি নয়, এখনো ট্রেডিং করে। একটু ইন্টারাপ্ট করলে, আপনি মাফিয়াগিরি বলছেন, মানে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম? যে অভিযোগ স্পেসিফিক্যালি আপনি করছেন সেখানে আপনি বলছেন যে শাসক দলের হয়ে যদি আপনি কথা না বলেন, কাজ না করেন,
কোনো জায়গা নেই, কোনো কাজ নেই, পেটে লাথি মারা হচ্ছে, আপনি এই কথা বলছেন? পেটে কীরকম লাথি, আমি খুব সাম্প্রতিক একটা কথা বলছি। আমাদের মেয়েরা কয়েকটি মেয়ে, দেবলীনা, স্বস্তিকা, আরও কয়েকজন মহিলা, অভয়াকাণ্ডে ওরা রাস্তায় নেমেছিল। হ্যাঁ, ওদের একটি চটিচাটা, ওদের একটি পদলেহনকারী আমাদের ডিরেক্টর, মানে ওরাই ডিরেক্টর বানিয়েছে পয়সা ফান্ডিং করে, অরিন্দম, সে বলেছিল ওই মেয়েগুলো নাকি নেমেছে অ্যাপিয়ার ফি নিয়ে। দেখো, আমি একদম পা চাটাদের সহ্য করতে পারি না। এটা তো একদম পা চাটলো। ওই মেয়েগুলো অ্যাপিয়ার ফি নিয়েছে, যারা সব বড় বড় কাজ করেছে এতদিন ধরে, অনেক কাজ করেছে, তারা অ্যাপিয়ার ফি নিয়েছে। হ্যাঁ, আর সাহস কত বড়! আর সে বলছে আমার কাছে প্রমাণ আছে। কই প্রমাণ আছে তো দেখা না ভাই, আমরাও দেখতে চাই যে আমাদের ফ্রেটার্নিটির মেয়েরা যারা কিনা রাস্তায় নেমেছে অভয়াকাণ্ডে, তাদের নাকি অ্যাপিয়ার ফি নিয়ে ওরা বেরিয়েছে। আপনারা হয়তো জানেন না, এই যে যাদের কথা বলছেন তারা এক একটা ফাংশনে কত টাকা নেয়, কোথাও একটা বিজ্ঞাপন করতে গেলে কত টাকা নেয়। অত অ্যাপিয়ার ফি দিতে পারবে না। আর যাদের হয়ে নেমেছে সেটা হচ্ছে ভাবাবেগে নেমেছে। সুতরাং এই যে আমি শুধু অরিন্দম শীলের কথাই বললাম, আরও বহু আছে এরকম পাচাটারা যারা খুব অন্যায় কাজ করছে। এই যে নেক্সাসটা, এটা কিভাবে অর্গানাইজড হচ্ছে? মানে আপনি আমাকে আগে বলছিলেন, স্টুডিও যখন আমরা অন্য অনুষ্ঠানে শ্যুট করছিলাম, আপনি আমাকে বলছিলেন যে নির্দিষ্ট করে ডিসাইড করে দেওয়া হবে কারা কোন কাজ অ্যাসাইন করবে, এর বাইরে কেউ করবে না, এবং তাকে না বারণ করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে যে এই কাজ করবে না। প্রসেসটা কি চলছে? অদ্ভুতভাবে প্রসেস হচ্ছে। স্ক্রিপ্ট আগে আমাদের যখন একটা ছবি শুরু হতো তখন এটা হই ব্যাপার। আমাদের ডাকা হতো, ফিশ ফ্রাই ভাজা হতো, খাওয়া দাওয়া করানো হতো, ছবিটা নিয়ে এই তুই কোন চরিত্র করবি, এটা মজার ব্যাপার। এখন সেটা আর ওই রকম গেট টুগেদার নয়। এখন হচ্ছে কি গল্প কারা করছে, আর মাথায় দ্য ব্যাক অফ দ্য ব্রেন যে এই আমার লোক কটা আর ওদের লোক কটা। আমার লোক বলতে কাদের? আমার লোক মানে আমার আমি বলছি আমাদের ফ্রেটার্নিটির না কোথাও না কোথাও একটা স্যাংটিটি, পবিত্রতা থাকে, সেসব নেই এখন আর কোনো স্যাংটিটি নেই আমাদের শিল্পীদের। না আমরা পবিত্র, মানে কোথাও না কোথাও পবিত্রতা না থাকলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে না যে তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, ওয়্যার ফ্রম ইউ বিলং। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেসব স্যাংটিটি নষ্ট হয়ে গেল। এই করে দে, এই তুই চলে যা, তুই বাদ তো বাদই, তোর পেটে লাথ, যা তুই আমাদের নোস, তোর পেটের লাথ। দেখো, একা সৌরভ বিশ্বাসকে আমি দোষ দেবো না, একা সৌরভ বিশ্বাসের এত হিম্মত হবে না। তার ঘাড়ে হাত রাখা, তার মাথায় হাত রাখা, তার পিঠে হাত রাখার লোকগুলো কারা আপনারা খুঁজে বের করুন। কতদিন ধরে চলবে এবং আগামী দিনে কি হবে পাপিয়াদি? কারণ আপনার প্রফেশনে মানুষজন তো ডিপ্রাইভড হচ্ছেন এখান থেকে, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছে। আর পশ্চিমবাংলায় আর এসব শিল্প সংস্কৃতি থাকবে না। এই দলটা থাকলে আর শিল্প সংস্কৃতি থাকবে না, শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। শিল্প সংস্কৃতি বলে কিছু থাকবে না, কারণ সবসময় কাটমানি, সব জায়গায় কাটমানি। নতুন ছেলেমেয়েরা আসে, মানে আমি আসলে আমি মেন্টর, আমি ওই অভিনয়, মানে স্টেজ, এই ক্যামেরা প্রেজেন্ট করবার একটা মানে আমি ক্লাসেস করাই। তো তাদেরকে যখন জিজ্ঞেস করি এইসব জায়গায় পাঠালাম, পয়সাটা এসে পেয়েছিস? বলে আলাম কিছুই পাসনি। মানে লজ্জায় তারা বলতেও পারে না। যে সামান্যটুকু পেয়েছে সেটা মেন্টরকে বলতে ওরা পারে না বলতে। তাহলে এইটা গেল অভিনেত্রীর কথা। আর আমি বলছি পিঙ্কু বলে, মানে আমাদের একজন খুব ভালো, মানে খুব হয় না তন্দুরস্ত সব প্রোডাকশন ম্যানেজার, মানে অনেকেই আছে, তার কোনো কাজ নেই। তার মেয়ে ওই কম্পিউটারে বিদেশে একটা ওই কোম্পানিতে কাজ করে, সেই পয়সাও চলে, তার কোনো কাজ নেই। তাকে প্রচণ্ড মেরেছে,
এরকম বহু লোক আছে, মানে মারধরও চলছে, কাটমানিও চলছে, আয় তুই যা, তুই আমাদের সাথে আমাদের নোস তুই যা, এইরকমও চলছে, সব রকম চলছে। তাই একে শুধু সিন্ডিকেট বলবো না, এটা হচ্ছে তুমুল একটা ফ্যাসিস্ট পলিসি। তো এই 2026 সামনে আসছে ভাই, আপনারা যারা দেখছেন এই এই চ্যানেলের কি পলিসি সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। আমার জানা নেই, আমি আজকে প্রথম এই এই ট্রাইবের সাথে কাজ করছি। তো আমি বলছি যে আপনারা প্লিজ প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার। আপনার অনেক কাজ আটকে আছে আপনি বলছিলেন, এবং অনেক কাজ করতে আপনি বাধা পাচ্ছেন, আপনার সমস্যা হচ্ছে, আপনাকে করতে দেওয়া হচ্ছে না, কি বলবেন? কিছু বলবো না, আর কি বলবো ভাই। আম, আমি নিজে পশ্চিমবঙ্গে আমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছি বেশ কয়েকবার, এবং নিজের উপর আমার অত্যন্ত আস্থা। যারা আমার নাটক দেখেছেন, যারা আমার যাত্রা দেখেছেন, যারা আমার থিয়েটার দেখেছেন, যারা আমার ছবি দেখেছেন, ইউ মাস্ট বি নোয়িং হাউ ফার ক্যান আই গো। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করতে চাই না কারোর সাথে, ছোটদের সাথে কি চ্যালেঞ্জ করব, কিন্তু অ্যাক্টিংটা আমার মায়ের আশীর্বাদে, আমার মায়ের বাবা দাদু তার আশীর্বাদে, উনিও একটা ডিরেক্টর ছিলেন, তার বাবাও একটা ডিরেক্টর ছিলেন, মানে আমি 4th জেনারেশন। তো এদের আশীর্বাদে আমি অভিনয়টা ঠিকঠাক করি, শুধু ঠিকঠাক করি না, অনেকটা ঠিকঠাক করি। হ্যাঁ, আর তাই সেই ঠিকঠাক লোকটিকে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিকঠাক লোকটি যখন, লজ্জার মাথাকে আমি কখনো বলি না যে আমাকে একটা পার্ট দাও, তবু মাঝে মাঝে খুব চেনা লোক, এই তুমি ওই অত সুন্দর একটা ক্যারেক্টারটা তোমার আছে না, ওটা নেওয়া হয়ে গেছে, একেবারে ভিখারি বানিয়ে দিয়েছে, একেবারে ট্রান্সফর্ম। দিস ইজ মেটামরফোসিস। মেটামরফোসিস মানে অ্যাবসলিউট ট্রান্সফরমেশন করে দিয়েছে আমাদের, কিন্তু উই ডোন্ট মাইন্ড, আমরা শেষ দেখে ছাড়ব। ওই অসভ্য অসহ্য সিন্ডিকেটের রাজা এই পলিটিক্যাল পার্টিটাকে আমরা টেনে হিচড়ে নিচে নামিয়ে দেবো, এবং আপনাদের কাছে সুস্থ ঠিকঠাক ভালো কাজ আপনারা দেখবেন। একদম শেষে পাপিয়াদি, বিশ্বাসে অবিশ্বাস আমরা এই সিরিজ করছি, যেখানে বাংলার মানুষজন ডিপ্রাইভ না হয়, এবং যারা শিল্প, তাদের শিল্প সত্তাই সব থেকে আগে। এই নামকরণ এবং এই আমাদের এই অনুষ্ঠান নিয়ে আপনি কি বলবেন? বিশ্বাসে অবিশ্বাস। বিশ্বাসে অবিশ্বাস, এটা খুব ভালো, তোমরা বিশ্বাস করো সুস্থ। হ্যাঁ, টলিপাড়া, এটা খুব সুন্দর নাম দিয়েছো তোমরা, থ্যাংক ইউ। কার মাথা দিয়ে বেরিয়েছে তাকে বলো যে আমি স্যারের, হ্যাঁ তোমাদের যিনি আছেন তোমাদের সকলের মাথায়, তো তিনি যে নামটা দিয়েছেন বিশ্বাসে অবিশ্বাস, সে তার জন্যে আমি তাকে অনেক বাধাই দিচ্ছি। খুব ভালো নাম দিয়েছো, কিন্তু সত্যিই অবিশ্বাস। তো এই অবিশ্বাসটা আমি বলছি তৃণমূলের লোকেরাও কিন্তু স্বীকার করবে, অন্যান্য দলের লোকেরাও স্বীকার করবে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপেনিং। তেলা মাথায় তেল ঢাললে কি হবে? তেলটা চোখে এসে পড়লে তো তার চোখে দেখতে পাবে না, তাই না? কানের মধ্যে পড়লে কানে শুনতে পাবে না, গলার মধ্যে চলে গেলে আর গলা দিয়ে খাবার হজম হবে না, খাবার যাবে না, তাহলে কি হবে? সবটাই বন্ধ হয়ে যাবে। তাই তেলা মাথায় আর বেশি তেল ঢালবেন না। আর একেবারে শুকনো মাথাতেও তেল ঢালার দরকার নেই, ঠিক জায়গায় ঠিক মাথায় ঠিক তেল ঢালুন। অনেক ধন্যবাদ পাপিয়াদি। আমরা কিন্তু আজকে পাপিয়া অধিকারীর ইন্টারভিউ নয়, আমরা এই সিরিজ চলবে, আমরা আপনাদের সামনে সবটাই তুলে ধরবো। এই মুহূর্তে যে অভিযোগ উঠছে বিশ্বাসে অবিশ্বাস, এখানে কিন্তু আরও অনেক অভিনেত্রীরা থাকবেন, এবং তার সঙ্গে একদম স্ক্র্যাচ লেভেল থেকেও কিন্তু টেকনিশিয়ানরা থাকবে, যারা টলিপাড়ায় ফ্লোরে কাজ করেন। তাদের সঙ্গে কি হচ্ছে, পাপিয়াদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন আপনাদের সঙ্গে, তারাও শেয়ার করবেন এক্স্যাক্টলি, এবং আমরা কিন্তু আপনাদের সামনে আসল সত্য যেটা বিশ্বাসে অবিশ্বাস আপনাদের সামনে পার্ট বাই পার্ট তুলে ধরব। তারপর ডিসিশন আপনারা নেবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ইন্ডাস্ট্রি বলে আমরা সবাই জানি, সেখানেও কিন্তু অনেক ইন্টারনাল জিনিসপত্র চলছে, কাজকর্ম চলছে, যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমরা মনে করি এগুলো তুলে ধরা দরকার, আপনাদের সামনে আনা দরকার। সেখানে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ চলছে, এরকম খবর উঠছে। গিল্ডের কার্ডের জন্য কমিশন দিতে হয়, এরকমও খবর হচ্ছে। আপনারা জানেন, দেখেছেন যে অনেক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ডিরেক্টর,
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টেকনিশিয়ান প্রত্যেকে কিন্তু আমাদের এই বিশ্বাস অবিশ্বাস সেগমেন্টে আছেন এবং তারা তাদের মতো করে বলছেন সমস্যাটা কোথায় আমরা গভীরে গিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এই নিয়ে আমরা এই মুহূর্তে আছি আপনাদের খুব পরিচিত অভিনেতা এবং ডিরেক্টর চন্দন সেনের কাছে। চন্দনবাবুর সঙ্গে আমরা কথা বলবো এই নিয়ে এবং তার কি অভিজ্ঞতা এবং তিনি কি বলছেন এই বিশ্বাসে অবিশ্বাস নিয়ে। দেখুন চন্দনদা, আপনাকে স্বাগত ট্রাইব ট্রি বাংলায়। প্রথমে জিজ্ঞেস করবো দাদা আপনাকে যে এই যে টলিউড আপনার এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আপনি একজন প্রখ্যাত অভিনেতা এবং ডিরেক্টর, বিভিন্ন অভিযোগ উঠছে গিল্ড কার্ড থেকে শুরু করে আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে সব কিছু নিয়ে কি বলবেন, আপনার প্রাথমিক রিয়াকশন? দেখুন, যত রকমের গণ্ডগোলের কথা আপনারা শুনছেন, সেই গণ্ডগোলগুলোর পেছনে ভুল রাজনৈতিক কর্মকাণ্ডের ফল। ভুল রাজনৈতিক কর্মকাণ্ড তো খুবই ভালোও হতে পারে, কিন্তু ভুল রাজনৈতিক কর্মকাণ্ড হলে, অর্থাৎ কিনা স্বজন পোষণ, অযোগ্য ব্যক্তিদের বিভিন্ন এমন পদে বসানো যারা তার যোগ্য নন এবং তারা জানেন না ঘটনাটা কী। আবার একই সঙ্গে যদি দেখতে হয় তাহলে শ্রমিক স্বার্থ রক্ষা করার খুব দরকার। সেক্ষেত্রে নতুন যে প্রযুক্তিগত পরিবর্তনগুলো এসেছে তার সঙ্গে মানানসই হিসেবে সেই সমস্ত কর্মকাণ্ড তৈরি করা উচিত। কিন্তু সেখানে যদি ওই শ্রমিক স্বার্থ রক্ষা করার জন্য অতিরিক্ত মানুষকে দেওয়া হয় যাদের কোনো প্রয়োজনীয়তা নেই, সেক্ষেত্রে খুব মুশকিল হবে। এখানে আপনাকে প্রশ্ন করব, অনেকেই বলেছেন এই যে অতিরিক্ত মানুষ, যে ফ্লোরে দরকার নেই অতিরিক্ত মানুষজনকে নেওয়া হচ্ছে, এটা কেন? এবং এর পেছনে কারো নির্দেশ নাকি বাধ্যকতা? না, দেখুন, একটা সিনেমা, সেই সিনেমাটার কী ধরনের আঙ্গিক, কতটা বড় কতটা ছোট ইত্যাদির উপর ডিপেন্ড করে। তো যে কতজন, আমার ধরে নিন 3 জনের বেশি আমার ইলেকট্রিশিয়ান ট্রলি লাগবে না। সেখানে যদি 5 জন আসে, 6 জন আসে, সেই 6 জনের টাকা তো দিতে হবে পার শিফটে। এবার সেইটা বহু সময় দরকার পড়ে না। ঠিক যতটা ক্যামেরাম্যানের দরকার আছে, যতটা প্রডিউসারের পক্ষে সম্ভব, ততটাই যদি নেগোশিয়েট করা যায় তাহলে এই সমস্ত সমস্যা হয় না। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তো কোনো প্রডিউসার নেই, সবাই ভেন্ডার। কারণ টেলিভিশন ইন্ডাস্ট্রিতে চ্যানেল হচ্ছে প্রডিউসার। তারা মানে ভেন্ডারকে কাজটা করতে দিয়েছে, সুতরাং ভেন্ডার তার হয়ে একটা কাজ করে দেবে। এর বাইরে পড়ে আছে হচ্ছে ফিল্ম এবং কর্পোরেট এবং বিজ্ঞাপন ইত্যাদি পড়ে আছে। এবার বক্তব্য হলো যে তারা তাদের মতো করে যতটা দরকার আছে ততজন লোককে নেবে। এবং ধরে নিন কৌশিক গাঙ্গুলি, তিনি জানেন যে তার এই ছবিটার জন্য কাকে লাগবে, তিনি তাদের চাইলেন, না হবে না। কেন হবে না? তার কারণ ওই যে অবিশ্বাসের থেকে বিশ্বাস বড় হয়ে দাঁড়াবে তখন, এবং তারা নিয়ন্ত্রণ করবেন কেন হবে না। বাগবাজারে শুটিং হচ্ছে, টিফিন আসছে এই যে সিনেমা হলটা আছে, এই সিনেমা হলটার পাশের একটা দোকান থেকে, এবং আপনাকে নিতে হবে, মানে বাধ্যকতা। হ্যাঁ, নিতে হবে আপনাকে। যে টেকনিশিয়ান আমি জানি এই খুব এবল টেকনিশিয়ান, আমি চাইছি ওকে, না ও তো অনেকগুলো কাজ করছে, দরকার নেই, আমরা রোটেশনে অমুককে দেবো। তাহলে আপনি ঘুরিয়ে যে ডাইরেক্টলি বলছেন যে এখানে ট্যালেন্ট মাপকাঠি নয়, যোগ্যতা মাপকাঠি নয়, সিলেকশনটা মাপকাঠি। হ্যাঁ, মানে আনুগত্যটা মাপকাঠি, আনুগত্য। এবং যেহেতু জায়গাটা খুব ছোট, ফলত সবাইকে প্রোভাইড করা যায় না, ফলত সেক্ষেত্রেই তখন আসে হচ্ছে যে তুমি এই যা চলছে পশ্চিমবঙ্গে এখন সর্বস্তরে, তুমি আমাকে টাকা দাও, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি।
চলুন না, অনেকেই বলেছেন যে অযোগ্য ব্যক্তি, এই জন্য বিশ্বাসে অবিশ্বাসে আমরা প্রোগ্রামটার নাম দিয়েছি। এই যে অযোগ্য ব্যক্তি বলতে, এবং শুধু তাই নয়, তার যে অনেক মানুষজনের নাম, বাবুসোনা বলে একজনের নাম শোনা যাচ্ছে, একটা 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 গ্রুপ অফ পিপল কাজ করে, এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো যারা যোগ্য তারা, যেভাবে আপনি বললেন। সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা দর্শক। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানে আপনাদের অভিনেতা, ডিরেক্টর প্রত্যেককে নিয়ে, সেখানে যদি এরকম ধরনের জিনিস চলতে থাকে, সব থেকে ক্ষতিগ্রস্ত তো সাধারণ মানুষ হচ্ছে। তা তো হবেই, কোয়ালিটিতে সমস্যা হবে। সবচাইতে বড় কথা, এই রকম প্রেশার যদি চলতে থাকে, ঠিক যেমনভাবে বাংলাদেশের দুটি খুব বড় প্রযোজনা সংস্থা তারা চলে গেছে, বহু লোক এখান থেকে গিয়ে উড়িষ্যায় গিয়ে শুটিং করছেন, ঝাড়খণ্ডে গিয়ে শুটিং করছেন, এবং নিয়ম অনুযায়ী সেই 70-30 করতে হচ্ছে, অর্থাৎ কিনা এখান থেকে 7 জন যাবে, ওখান থেকে 3 জন যাবে, যেটা সারা ভারতবর্ষ জুড়ে নিয়ম চালু আছে আর কি। তো যত বেশি সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্স আসবেন কাজ করতে, তত বেশি সংখ্যায় তো আপনি আপনার শ্রমিকদের কাজ দিতে পারবেন। আমি ইউনিয়ন বা ফেডারেশন যেটাই করি, আমার যদি লক্ষ্য থাকে কত বেশি কাজ এখানে জেনারেটেড হবে, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসাররা কত বেশি এলে আমার শ্রমিক স্বার্থ অচিরেই রক্ষা হবে, সেই পলিসিটা, আমি গোড়াতেই যেটা বললাম রাজনৈতিক একটা পলিসির ক্ষেত্রে গণ্ডগোল, সেই পলিসিটা থাকলেই তো মিটে যেত। এবং সরকারে যারা থাকে তাদেরই এই গণ্ডগোল থাকে, আনুগত্য চাই, প্রশ্নহীন আনুগত্য চাই। মানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন, সব সরকারই যারা খুব দক্ষ তারা কখনো সরকার মুখাপেক্ষী হয়ে থাকে না। যারা খুব সস্তায় এবং দ্রুত কিছু টাকার ব্যবস্থা করতে চায়, তারাই সরকার পক্ষের হয়ে গিয়ে সওয়াল করতে থাকে এবং সরকার পক্ষের হয়ে কাজ করতে থাকে। দক্ষ যারা, তারা তো এই আনুগত্যের প্রসঙ্গে যাবে না। আমার বক্তব্য হচ্ছে, আজকে যে সাউন্ড টেকনিশিয়ান, যিনি আউটডোরে অসাধারণ এই রকম যন্ত্রপাতি নিয়েও যিনি অসাধারণভাবে সাউন্ড টেক করে নিয়ে আসেন, তিনি তো দক্ষ। তিনি কেন কারোর আনুগত্যে আস্থা রাখবেন, যদি না সিচুয়েশানটাকে এমন করে ফেলা হয় যে তুমি আমার আনুগত্য মানছ না, তাহলে কিন্তু আমি তোমার এগেনস্টে আমি ব্যবস্থা নেব। এরকমও অনেকে বলেছেন কার্ড না থাকলে কাজ পাওয়া যাবে না। এটাতে আমি সমর্থন করি। আমি এমনকি সমর্থন করি আমাদের যে আর্টিস্ট ফোরাম, সেটাতেও সেরকম একটা হওয়া উচিত, যাতে চিহ্নিত করা, কারণ আমরা অডিশন নিই, আমাদের আর্টিস্ট ফোরামের মেম্বার হতে গেলে আমরা অডিশন নিয়ে বোঝার চেষ্টা করি যে সে সত্যি যোগ্য কিনা। এটাতে আমি সহমত যে সারা বিশ্ব জুড়ে যেখানে যেখানে ইউনিয়ন আছে এবং প্রতিষ্ঠিত ইউনিয়ন আছে, সেখানে আপনারা দেখতে পাবেন। তবে এখানে একটা ঘটনা আছে, আমি অভিনেতাদের ক্ষেত্রেই বলছি, টেকনিশিয়ানদের ক্ষেত্রে কথাটা বলছি না। ঘটনাটা হলো যে আজকে হঠাৎ করে আপনি একটি ছেলেকে বা একটি মেয়েকে পিক আপ করতে পারেন তার ট্যালেন্ট দেখে বা তার চেহারা দেখে। আপনার মনে হলো এই চরিত্রটার জন্য এই ছেলেটা বা এই মেয়েটা, এবার তাদেরকে, এবং সে মানে সারা বিশ্বে যেটা হয়নি কখনো, আমাদের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সারা বিশ্বে, কি আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, আপনি সবকটা মহাদেশেই দেখবেন, এই একমাত্র সাউথ ইস্ট এশিয়ার ছাড়া দেখবেন সিনেমা করতে এসেছে, এইখানে যে যত বড় বড় অ্যাক্টর দেখেন তারা সবাই থিয়েটার থেকে এসেছে। আপনি এমন কোনো লোককে পাবেন না, তথাকথিতভাবে ধরে নিন আমাদের উত্তমবাবুও পাড়ার থিয়েটারে অভিনয় করেছেন, বাড়ির থিয়েটারে অভিনয় করেছেন, তারপরে গিয়ে প্রফেশনাল বোর্ড করেছেন।
কিন্তু এমন কোনো অভিনেতাকে পাবেন না আপনি গোটা আমেরিকা থেকে জাপান পর্যন্ত, বড় অভিনেতা যারা প্রথমে সিনেমা করেছে তারপরে গিয়ে থিয়েটার করেছে, পাবেন না। আমাদের এখানে ব্যবসার স্বার্থে হয়তো কিছু ছেলে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে, ওই ওয়ান ওয়াল টর্নাল ইত্যাদি ইত্যাদি। এবার আমি আপনাকে বলছি যে খুব টেকনিক্যাল কাজ হচ্ছে লাইটস, টেকনিক্যাল কাজ হচ্ছে সাউন্ড, টেকনিক্যাল কাজ হচ্ছে ক্যামেরা। আপনি না জেনে সেখানে শুধুমাত্র আমার প্রতিভা আছে এবং ইচ্ছা আছে বলে তো ঢুকে পড়তে পারেন না। তো ওখানে তো ঢোকার ওরমভাবে রাস্তা নেই, সেই জন্য আপনার একটা ইনস্টিটিউটের দরকার, শিক্ষার দরকার। আমাদের মনে হয়, ভারতীয়দের মনে হয় অভিনয় টভিনয় শেখার কোনো দরকার নেই, ওটা একটা জন্মগত নাকি প্রতিভা নিয়ে তারা মায়ের পেট থেকে টপাস করে লাফিয়ে পড়েন পৃথিবীতে, এবং তারপর চারটে পেটের অ্যাপ বানিয়ে আর হাতের মাসেল বানিয়ে, মাসেল তো না মার্সেল বানিয়ে তারা এসে ঢুকে পড়েন অভিনয় করতে। ইদানিং তো আবার শুনতে পাচ্ছি ওই যথারীতি আবার MBA-ওয়ালাদের দাপট, কত লোকের কত ফলোয়ার আছে তাকে নিয়ে নাও, মানে তার অভিনয় ফলো তো বোঝাই যাচ্ছে অভিনয় জানা দরকার পড়ছে না, আমার ফলোয়ার থাকলেই হলো, কি রিলসে, কি ইনস্টাগ্রামে, কি ফেসবুকে। তারাই তো মনে করছেন যে কোনো দরকার নেই অভিনেতা, কিন্তু টেকনিশিয়ানে তো সেটা সম্ভব নয়। চন্দা, শেষ প্রশ্ন করব। এই অনেকে বলছেন মাফিয়া রাজ, গুন্ডা রাজ জাতীয় এরকম সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ নয় সিন্ডিকেট রাজ, এবং ডিকটেটরশিপ শব্দটা বলছেন যে মানতেই হবে, যেটা আপনি বললেন না করলেও করতে হবে, না হলে কাজ পাবেন না, কি বলবেন? হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। আমি তো বলছি যে কোন নির্দেশক কার সাথে কাজ, কোন প্রডিউসারের সঙ্গে কাজ করবেন না করবেন, এবং সেই প্রডিউসারকে কাজ করতে গেলে এখানে এই 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 রকমের ব্যবস্থা করে দিতে হবে, তবে তিনি কাজ করতে পারবেন। তো এটা তো মাফিয়া ছাড়া, মাফিয়া রাজ ছাড়া, সিন্ডিকেট ছাড়া আর কি। এর নিয়ন্ত্রক কে? আমি স্বরূপ বাবুকে দেখি, তার পেছনে শুধুই অরূপবাবু যুক্ত আমি মনে করি না। স্বরূপবাবুর কোনো একটা মানে লোম বাঁকা করার ক্ষমতা নেই। এই পশ্চিমবঙ্গে কারোর একটা মানে চোখের পাতা ফেলার জো নেই। তো সুতরাং এটা স্বরূপ বিশ্বাস বা অরূপ বিশ্বাসকে দোষ দিয়ে তো লাভ নেই। শেষ প্রশ্ন করব চন্দনদা, দর্শকরা বঞ্চিত হচ্ছেন, প্রথমেই বলেছি আমি, আগামী দিনে যদি এটা চলতে থাকে কিভাবে দেখছেন ভবিষ্যৎ? দেখুন, গত বছর পর্যন্ত আমরা 56টা সিরিয়াল করতাম, এবছর 27টা সিরিয়াল করছি। তার কারণ এখান থেকে মেজর 5 জন প্লেয়ার তারা বম্বে চলে গেছে। এখানে একটা ঠেকনা দিয়ে, একটা সিরিয়ালের ঠেকনা দিয়ে রেখে দিয়ে গেছে। তারা বম্বে যাচ্ছে কেন? ঠিক আছে, আরও বড় ব্যবসা হবে, আরও বড় কাজ করার সুযোগ পাবো ইত্যাদি ইত্যাদি। এই ম্যাজিক মোমেন্টস, ব্লুজ, সুশান্ত, বুম্বাদা এসব চলে গেছে। ফলত কী হয়েছে, 20টা সিরিয়াল, কারণ এরা সবাই 5টা করে সিরিয়াল করতো, এই 20টা সিরিয়াল অচিরেই বন্ধ হয়ে গেছে। এবার আমার প্রশ্ন, ওনারা কি যেতেন? আমার ইচ্ছে আছে প্রশ্নটা করার, যে এরকম যদি সিচুয়েশান না হতো তাহলে কি ওনারা যেতেন? 1, 2, আমি ধরে নিলাম হ্যাঁ যেতেন, কারণ এরা ব্যবসা করতে এসছেন, মুনাফা যেখানে বেশি আছে সেখানে যেতেন। কিন্তু ধরে নিন এই কিছুদিন আগেও যে গণ্ডগোলটা হচ্ছিল, এখন অনেকগুলো কাজ বন্ধ হয়ে রয়েছে এই কারণের জন্য, কেননা 3 বছর আগে সাইন করা হয়েছিল প্রতি 3 বছর অন্তর অন্তর 30% করে টেকনিশিয়ানদের মজুরি বাড়াতে হবে। হঠাৎ করে দাবি হয়ে উঠলো 50% বাড়াতে হবে, তারপর সেটা 40% বাড়াতে হবে। কেন প্রডিউসাররা রাজি হবে? তুমি একটা চুক্তি করেছো 30%-এ, হঠাৎ করে সেটা 50%, 40% করে দাঁড়ালে কি দাঁড়াবে? একটা রিজিওনাল চ্যানেল যার খুব বেশি হলে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা করে এপিসোড দাঁড়ায়, কেন তারা রাজি হতেই হবে? এবং তার থেকেও বড় কথা, এই এসকালেশনটা যদি ওদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ যে স্কাই রকেটিং রোজগারটা করে থাকেন এখানকার ভেন্ডাররা 1 বছর 1.5 বছর চালাবার পর, মানে মার্ক্সবাদ বোঝানোর জন্য
সিরিয়াল হচ্ছে সবচাইতে ভালো জিনিস, কিভাবে শ্রম চুরি হচ্ছে। বিশ্বাসে অবিশ্বাস নামক আমার যে নামকরণ, আপনার রিয়াকশন ওভারঅল আমরা যা তুলে ধরার চেষ্টা করছি দর্শকদের সামনে, নামকরণকে কিভাবে দেখছেন? এটা বিশ্বাস তো একটা পণ, এটা বোড়ে। আমরা কথা বললাম প্রখ্যাত অভিনেতা এবং ডিরেক্টর চন্দন সেনের সঙ্গে। আমাদের বিশ্বাসে অবিশ্বাসের আরও অনেক তথ্য, অবিশ্বাস্য তথ্য আপনাদের সামনে আসবে। আমরা যত কথা বলবো বিভিন্ন মানুষজনদের সঙ্গে, অভিনেতা, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আরও অনেকজন আসবেন, তারাও তাদের যা তাদের যা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন।